ইমু, তুই কি কখনো নিজেকে নিয়ে একটু সিরিয়াস হবি না? ব্রোকুচকে কপালটাকে দুভাজ করে সায়নী এই কথা খুলে আমাকে শোনালো। আমি তার চোখের দিকে তাকালাম আর মনে করার চেষ্টা করলাম আজ কি কারো পায়ে পথ বাস দিয়েছি, কিন্তু তেমন কিছুই মনে পড়ছে না। আজকাল সব কিছুই ভুলে যাই, তাই চিন্তা করছি সুন্দরী এক সাইক্রেটিস্টের কাছে যেতে হবে। অবশ্যই এই কথাটা সায়নীকে বলা প্রয়োজন, কিন্তু জ্বর খাবার ভয়ে বলতে পারছি না। মেয়েটার হাতে বেশ জোর আছে, তা অবশ্য আমি তার হাতে জ্বর খাওয়ার পরই বুঝতে পেরেছি। সায়নী আবার বলল, ইমু, আমার কথা কি তোর কানে যায় না? হ্যাঁ শুনছি তো, বল। তুই আমার পাশের বাড়ির হৃদয়টাকে কেন মেরেছিস? ও তোকে ফেসবুকে বিরক্ত করে, আবার তোকে খারাপ কথা বলেছে, এই জন্যই মেরেছি। আমার এই কথা শুনে সায়নী আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল, যেন এই চোখ দিয়ে এখনই আমাকে পুড়িয়ে ছাই করে দেবে। তুই কিভাবে জানলি যে হৃদয় আমাকে বিরক্ত করত? আমি তো তোকে এ ব্যাপারে কিছু বলিনি। আমি এবার নিজেই একটা বড় বাস খেয়ে গেলাম, নিজের দোষে নিজেই ফেসে গেছি। আমার চুপ থাকা দেখে সায়নী জোর গলায় বলতে লাগলো, তুই তাহলে আমার আইডি হ্যাক করেছিস ইমু? আমি আগের মতোই নিঃস্ব হয়ে রইলাম, অপেক্ষায় আছে আরো কিছু বকা খাবার। কিন্তু সে আমাকে কিছু না বলে সামনের দিকে হাঁটতে লাগলো। এবার আমার মনটা খারাপ হয়ে গেল, নিজে নিজেই অনুশোচনায় ভুগতে লাগলাম। হ্যাঁ, অন্যের আইডির পার্সোনাল মেসেজ দেখা নিশ্চয়ই খুব খারাপ কাজ। সায়নীর সাথে আমার বন্ধুত্ব ক্লাস 11 থেকে। খুব অল্প সময়ই আমাদের বন্ধুত্বের নৌকাটা দূর দিগন্তে এগিয়ে গেল। ধীরে ধীরে 4টি বছর একসঙ্গে পার করলাম। আমাদের বন্ধুত্ব আরো গাঢ় হয়ে গেল। এখন এমন একটা অবস্থা যে দুজনের কেউ কারো কাছে কিছুই লুকায় না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো দুজনেই এখনো সিঙ্গেল। অবশ্য সায়নী অনেক প্রপোজাল পেয়েছিল, কিন্তু কারো শিকলে বাধা পড়েনি। একবার হয়েছিল কি, তখন আমরা ফার্স্ট ইয়ারে পড়ি। ভার্সিটির এক বড় ভাই সায়নীকে প্রপোজ করে। তিনি আবার বেশ পাওয়ারফুল ছিলেন। সায়নীকে অনেকভাবে বোঝাতো যে উনি তাকে চায়, কিন্তু সে রাজি হতো না। তো বড় ভাই নাকি সায়নীকে ধমকি দিয়েছিল। আর তখন বিচ্ছু মেয়েটা আমার কোমর জড়িয়ে ধরে পড়ে, এটা আমার বয়ফ্রেন্ড, নাম ইমু। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। কি তাই না বাবু? আমার নিজেকে তখন অনাথ বলে মনে হচ্ছিল। তারপর সায়নী যখন আমায় বাবু বলে ডাকলো, তখন ওই বড় ভাইটা দাঁতে দাঁত চেপে চোখগুলো যথেষ্ট বড় করে রেখেছিল আর মনে মনে বলছিল, দাঁড়াও সোনা চান, তোমাকে পিঠার খাওয়ার ব্যবস্থা করছি। ঠিক তাই করেছিল। সায়নী চলে যাবার পর আমার হাত চেপে ধরে দাঁত কিরমির করে বলতে লাগে, বাবু তাই না? ভাই দাঁত বেশি কিরমির করে দাঁত ক্ষয়ে যায় তো। আর আমি বাবু না, আমি তো আপনাদের সকলের ভালোবাসার ছোট্ট একটা ভাই, ইমো। দাঁড়া, তোর তেল মারা আমি বন্ধ করছি। বড় ভাইদের জিনিসে হাত দেওয়ার সময় এই ভালোবাসা কোথায় গেছিল? এগুলো বলে কি প্যাদানি টেনে দিয়েছিল মাইরি। 5 দিন পর্যন্ত প্যান্ট পরতে পারিনি। সায়নী পরের দিন আমার বাড়িতে এসে যখন বলে, আই এম সরি ইমু, তখন আমি বড় ভাইয়ের চেয়েও দ্বিগুণ দাঁত কিরমির করে বলেছিলাম, তো সরির গোষ্ঠী মারে হারামি। প্রতি উত্তরে সে মুখ পাকিয়ে বলতো, এমন সুন্দরী বান্ধবী থাকলে একটু কষ্ট করতে হয় শোনা। তার মুখ থেকে শোনা কথাটা শোনার পর আমি আমার ভবিষ্যতে হাত দিয়ে একবার শিওর হয়ে নিলাম যে ঠিক আছে কিনা। বাবু বলাতেই যা আদর করলো, সোনা বললে তো শালা ভবিষ্যৎ কেটে ঘন্টি বাজাবে। ঠিক এমন কিছু দুষ্টুমি দিয়ে এগিয়ে চলছিল আমাদের বন্ধুত্ব। এগুলো ভাবতে ভাবতে কখন যে সায়নী আমার পাশে এসে বসেছে সেটা আমি খেয়ালই করিনি। সে আমার হাতে একটা সিগারেট ধরে দিয়ে বলল, নেটান। আমি অবাক হলাম। আমাকে বকা না দিয়ে সে আমাকে সিগারেট দিচ্ছে। আর এই সিগারেট খাই পড়েই যে তার হাতে কত মার খেতে হয়েছে তার কোনো হিসাব নেই। ইমু, সায়নীরটাকে বাঁচতে ফিরে এলাম। কেন আমার জন্য সবার সাথে এমন ঝগড়া করিস তুই? আর কি দেখিস ফেসবুকে? আমি কারোর সাথে প্রেম করি নাকি? না, কিছুই দেখি না। কি দেখবো আমি? আর তুই কারোর সাথে প্রেম করবি কিনা তোর ইচ্ছা। প্রেম করার ইচ্ছে করলে তুই অবশ্যই করবি। আচ্ছা, তুই রাগ করিস না আমার পর? তোর সাথে রাগ করলে তো আমারই ক্ষতি। রাগ করার পর নিজে তো কিছু খাবিই না,
আর তখন তোর টেনশনে আমিও খেতে পারবো না। দাঁত হলুদ হয়ে আছে কেন? দাঁত ব্রাশ করিসনি আজ? মেয়েটা সব সময় আমাকে শাসন করে। কখনো তো মনে হয় তাকে সারা জীবনের জন্য আমার কাছে রেখে দেই, শুধুমাত্র এমন কেয়ার পাওয়ার আশায়। হ্যাঁ, ব্রাশ করেছি তো। যা, মৃত্যু কোথাকার। কাল যে আমাদের কলেজের শেষ দিন, তা জানা আছে? মনে করিয়ে দেওয়ার জন্য তুই আছিস না। আমি চলে গেলে তখন কি হবে? কোথায় আর যাবি? ফোন করে জেনে নেব। আচ্ছা শোন, কালকে হলুদ রঙের পাঞ্জাবি পরে আসবি, ওকে? কিন্তু আমার যে হলুদ রঙের পাঞ্জাবি নেই। বাড়ি ফিরে টেবিলের উপর দেখিস, ঠিক খুঁজে পাবি। একটু পর বাড়ি ফিরে দেখি টেবিলের ওপর হলুদ রঙের একটা পাঞ্জাবি রাখা আছে, আর তার পাশে একটা চিরকুট, তাতে লেখা আছে, দাঁত ব্রাশ করে স্নানটা সেরে নিস, আর গায়ে একটু পারফিউম মেখে আসিস, হনুমান কোথাকার। ঠিক একইভাবে সায়নীও বাড়ি ফিরে দেখে তার টেবিলে একটা বক্স রাখা আছে। সেটা খুলতে একটা কালো শাড়ি বের হয়ে আসলো, সাথে একটা চিরকুট। তাতে লেখা আছে, চোখে কাজল দিয়ে আসবি, সাথে অল্প লিপস্টিক, তোর হাওয়ায় দুল খালানো অবাধ্য খোলা চুল। আর হ্যাঁ, প্লিজ শাড়ির কচিটা আন্টির কাছ থেকে করে নিস। আগের বারের মতো কচি ধরে এবার কিন্তু আমি হাঁটতে পারবো না। পরের দিন। পরের দিন সবাই ক্যাম্পাসে উপস্থিত হলাম, কিন্তু আমি মনে মনে সায়নীকে খুঁজছি। ইডিয়েটটাকে কল দিয়েছিলাম, কিন্তু রিসিভ করেনি। একটু পর সামনের দিকে তাকিয়ে দেখি সায়নী আসছে। কালো শাড়িতে তাকে অসাধারণ লাগছিল, যেন দূর দিগন্তের মেঘ তার চুলে এসে জমা হয়েছে। কালো শাড়িতে যে তাকে এত অসাধারণ লাগবে তা আমি ভাবতেই পারিনি। মনে মনে পোলা বকছিলাম যে মেয়েটা এত সুইট কেন। হঠাৎ সায়নী তুড়ি মেরে জিজ্ঞেস করলো, কিরে, এমন হাঁ করে তাকিয়েছিস কেন? মানে তোকে দেখছি। এত বছর তো শুধু দেখেই গেলি, মনের অব্যক্ত কথাগুলো তো আড়ালি করে গেলি। আজও কি তার বই প্রকাশ করবি না? কি বললি? কঠিন ভাষা, বুঝতে পারিনি। কিছুই বলিনি গাধা, তুই সারা জীবন গাধাই থেকে যাবি। আমিও আর তাকে কিছু বলিনি। পুরোটা সময় তার পাশে বসেই কাটিয়েছি। কেন জানি যেতে ইচ্ছে করছিল না তার পা ছেড়ে। শাড়ি পরার কারণে শাড়ির কোমরটা দেখা যাচ্ছে, আর আমি বারবার তার কোমরের দিকে তাকিয়ে আছি। সায়নী বেশ কয়েকবার খেয়াল করলো কেন যেন কিছু বলছে না আজকে, কিন্তু পরেক্ষণই সে বলে উঠল, ইমো, তুই কি আমার প্রেমে পড়েছিস? না তো, মোটেও না। পড়লে বলে দে, রাজি হয়ে যাব। কিন্তু কেন জানি ইমু মুখে কিছু বলতে পারেনি, কিন্তু মনটা ঠিকই বলে উঠছিল, হ্যাঁ রে, তোর প্রেমে তো আমি কবেই পড়েছি। কতবার তোর হাত ধরে নিজের কাছে আঁকড়ে রাখতে চেয়েছি, তার কোনো হিসেব নেই। কত শতবার তোর হাসির মায়ের জাদুতে ভ্রষ্ট হয়েছি আমি, সেটা জানা নেই। কতবার তোর চুলের ঘ্রাণে পাগল হয়েছি, তোর ঘাড়ে চুমু খেতে গিয়েও যে ফিরে এসেছি, তা বহিঃপ্রকাশ করার ভাষা আমার জানা নেই। কিন্তু কথাগুলো ইমুর বলা হয়ে ওঠেনি। অনুষ্ঠান শেষে সবাই যার যার মতো চলে যেতে লাগলো। বিকেলে শান্ত প্রকৃতিতে ইমু আর সায়নী হেঁটে চলেছে, আর সায়নী মনে মনে ভাবছে, ছেলেটা তো গাধা কেন? কতবার প্রেমের ইঙ্গিত দিলাম, প্রায় সরাসরি রাজি হওয়ার কথাও বললাম, কিন্তু গাধাটা কিছুই বলল না। প্রচণ্ড রাগ হচ্ছে ইমুর উপর। ইমুর দিকে তাকাতেই খেয়াল করলো সে সিগারেট ধরিয়েছে, আর সিগারেটের বাহানায় সায়নী সব রাগ ইমুর উপর ছাড়ল আর সেখান থেকে চলে গেল। ইমু এখনও হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সে কিছু বুঝে উঠতে পারেনি যে আসলে কি হয়েছে। ধীর পায়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। কিছুক্ষণ পর দেখি মোবাইলে টুং করে শব্দ হলো। হাতে নিতেই দেখলাম সায়নীর মেসেজ, যেখানে লেখা ছিল, দেখ, একদম না খেয়ে থাকবি না, উল্টোপাল্টা কিছু খাবি না, করবিও না। যদি এমন কিছু করিস তাহলে কিন্তু মেরে ফেলবো হনুমান। যা করার সেটা তো পারিস না, পারিস শুধু আমাকে কষ্ট দিতে। সরি ইমো, খুব সরি। কেমন? মেসেজটা দেখে আমি হেসেই ফেললাম। মনের অজান্তে বলে ফেললাম, পাগলি একটা।
এভাবেই আমাদের বন্ধুত্ব চলতে থাকে। এখন আর আগের মতো দেখা হয় না, কিন্তু কথা হয় রোজ। আমি এদিকে চাকরির দৌড়াদৌড়িতে লেগে পড়লাম। পাগল হয়ে চাকরি খুঁজতে লাগলাম, কিন্তু কিছুতেই কিছু হয়ে উঠছে না। আমি জানি সায়নী আমাকে প্রচণ্ড ভালোবাসে, হয়তো আমার চেয়েও বেশি। দুজন দুজনকে ভালোবাসলেও বলা হয়ে ওঠেনি কখনো। চোখের আড়ালেই প্রেমটা সীমাবদ্ধ ছিল। আমি চাইছিলাম ভালো একটা জব পেয়ে তাকে সারা জীবনের জন্য আপন করে নেব, কিন্তু এটাই বলে গেছিলাম যে জগৎটা বড্ড নিষ্ঠুর। টাকা ছাড়া এখানে আপনি কোনো কিছুই না। সুধাঘাটা একটা ঘড়ি মাত্র আপনি, যেথায় একটু বাতাসে আপনি উড়ে যাবেন। আর এই অনিশ্চিত জীবনে কাউকে জড়িয়ে নেওয়া সবচেয়ে বড় বোকামি। আর যদি সেই ব্যক্তিটি হয় আপনার জীবন, তাহলে তো কথাই নেই। এসব ভাবতে ভাবতে যখন খুব হতাশায় ভুগছিলাম, তখনই সায়নী ফোন করে আমাকে কান্না করতে করতে বলতে লাগলো, ইমু, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি হাজারো কষ্ট বুকে চেপে রেখে পিক করে হেসে বললাম, যাক, অনেকদিন পর তাহলে ভালো কিছু খেতে পারবো। মেয়েটা কান্না করতে করতে বলেছিল, আর কিছু বলবি না? আমি ফোনটা রেখে দিয়েছিলাম। এতই কষ্ট হয়েছিল যে চোখ দিয়ে জলও বের হচ্ছিল না। ঠিকই তো, একটা মেয়ের কতদিন বাবার বাড়িতে থাকবে? বিয়ের সময় তো কবেই হয়ে গেছে, আর কত? এমন প্রশ্ন করে নিজের সাথে বোঝাপড়া করতে লাগলাম। আস্তে আস্তে বিয়ের দিন গড়িয়ে এলো। সায়নী যেদিন তার বিয়ের কার্ড দিতে আমার বাড়িতে এসেছিল, সেদিন শুধু কার্ডটা নিয়ে তার লাল হয়ে যাওয়া ফোলা ফোলা চোখগুলোর দিকে আমি তাকিয়েছিলাম, আর অস্পষ্ট স্বরে বলেছিলাম, হিটিয়াট একটা। কিছুদিন পর আর সেই কাঙ্ক্ষিত দিনটা এসে পড়ল। আজ মেয়েটার হলুদ সন্ধ্যা। হলুদ শাড়িতে যেন তাকে একটা পুতুলের মতো দেখাচ্ছে। সবাই তার গায়ে হলুদ দিচ্ছে, আর আমি চুপি চুপি তার দিকে তাকিয়ে আছি। সবাই যখন আমাকে জোর করলো তার গায়ে হলুদ দিতে, তখনই সায়নীর দিকে তাকিয়ে দেখি সে রক্ত মাখা চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে না করছে। তবু আমি যখন সায়নীকে হলুদ দিতে গিয়ে তার গালে হলুদ ছোঁয়ালাম, তখন দেখি সে কেঁপে উঠছে। নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের জন্য হলুদ লাগানো যে কতটা কষ্টের, তা এখন বুঝলাম। আমি সায়নীর একমাত্র বন্ধু, বিধায় সবকিছু আমাকেই করতে হচ্ছে। বুকে কষ্ট জমিয়ে অন্য ছেলেদের সঙ্গে নাচানাচি করছি। ছেলে হয়ে জন্মেছি তো, সব সিচুয়েশন সামাল দেওয়ার মতো ক্ষমতা আমাকে রাখতে হয়। সারা রাত তার বাড়ির ছাদে বসে সিগারেট টানলাম, একটু ঘুম হয়নি। সায়নী অনেকবার কল করেছি, কিন্তু আমি ধরিনি। কি বলবো তাকে, কি উত্তর দেব আমি? কালকে তার বিয়ে, কালকে আমার ভালোবাসার মানুষটাকে অন্যের হাতে দিতে হবে। পরের দিন সকালে আস্তে আস্তে সবাই বিয়ের আমেজে ব্যস্ত হয়ে গেল, আর সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেল, একটু পরেই পাত্রপক্ষ আসবে। ভাবতেই যেন বুকটা কেঁপে উঠছে। টুং করে মোবাইলটা বেজে উঠল, হাতে নিয়ে দেখি শাড়ির মেসেজ। আমার রুমে আয়। আমি ধীর গতিতে তার রুমে গেলাম। বউ সেজে বসে আছে সে। এই শাড়ি আজ অন্যের জন্য, এই সাজটা অন্যের জন্য। একটু পর মানুষটাও অন্যের হয়ে যাবে। আমি ঢোকার সাথে সাথে সে রুমের দরজাটা বন্ধ করে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে পড়ল। আজ ওকে কিচ্ছু বলবি না ইমু। ভগবানের কাছে প্রার্থনা করি তুই সুখী হ। সায়নী এবার ঠাস করে আমার গালে একটা চর বসিয়ে দিয়ে পড়ল। ইডিয়েট, আজকে তো ভালোবাসার কথাটা বল। আমি এবার আর নিজেকে সামলাতে পারিনি। সায়নীকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে ফেললাম, আর বললাম, খুব ভালোবাসি রে তোকে। এখন থেকে কে আমার খেয়াল রাখবে, কে আমার যত্ন নেবে, কে জানতে চাইবে আমি ঠিকমতো ব্রাশ করেছি কিনা, স্নান করেছি কিনা? বল না, কে জানতে চাইবে? সায়নী কান্না করতে করতে বলল, চল পালিয়ে যাই। আমি তার গাল দুটো ধরে পড়লাম। তোকে পাবার সব চেষ্টা আমি করেছি, কিন্তু আমি ব্যর্থ রে। আর এই ব্যর্থ জীবনে তোকে গ্রহণ করতে পারবো না। তোর জীবন, তোর পরিবারের সম্মান, আর আমার প্রতি তোর যে বিশ্বাস, তা আমি নষ্ট করতে পারবো না রে। তুই এত ভালো কেন ইমু? আমি যে কখনো তোর হব না, তাই ভালো হয়তো।
আজ আমার সবচেয়ে দামি জিনিসটা হারিয়ে ফেলবো। আমিও একটা ইডিয়েটকে হারিয়ে ফেলবো। এই, তোর মেকআপ নষ্ট হয়ে যাবে তো, কান্না করিস না প্লিজ। 12 ঘন্টা পর্যন্ত কিছু হবে না। কথাটা শোনার পর শানির কোমর ধরে টেনে ওর ঠোঁটে আঁচড়ে পড়া নাকের নলকটাকে সরিয়ে দিলাম। তারপর তার ঠোঁট বরাবর চুমু খেলাম। চুমু খেয়ে যখন আমি বেরিয়ে আসবো, তখনই সায়নী এসে আমার ঠোঁট তার ওষ্ঠধারা চেপে ধরল। আনুমানিক 8 মিনিটের মতো দুজন শীতল স্পর্শে ছিলাম। এই 8 মিনিটে হাজারো কথা বলেছি, কিন্তু তা চোখে চোখে। হঠাৎ কেউ দরজায় কড়া দিয়ে পড়ল যে বরযাত্রী চলে এসেছে। দুজনেই বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমি শেষবারের মতো সায়নীর কপালে একটা চুমু খেয়ে পড়লাম। ভালো থাকিস, আর কখনো আমার জন্য কান্না করবি না। জানিসই তো, তুই খারাপ থাকলে আমিও খারাপ থাকি, আর তুই ভালো থাকলে আমিও ভালো থাকি। বিদায় প্রিয়। বলেই পেছনের দরজা দিয়ে বের হয়ে আসলাম। চোখ দিয়ে অনবরত জল গড়াচ্ছে, আর একটা কথাই মনে হচ্ছে, আমি এখন থেকে প্রচণ্ড এলোমেলো হয়ে যাব। পকেটে হাত দিয়ে দেখি সিগারেট শেষ, তাই দোকানের দিকে হাঁটা দিলাম সিগারেট কিনতে। কেননা সব দুঃখ কষ্টে এটাই আমার সঙ্গী উঠবে, আর আমাকে বেঁচে থাকার রসদ চোখাবে। হঠাৎ করে রুদ্র গোস্বামীর একটা কবিতা মনে পড়ে গেল। তোমরা যারা চাঁদের মৃত্যু দেখতে শিখেছ, তারা খোঁজ নিয়ে দেখো, প্রত্যেকটি চাঁদের মৃত্যুর পেছনে থাকে একটি করে নক্ষত্র পতনের ইতিহাস।